সালমা বেগম গ্রামের মেয়ে ছিলেন। পড়াশোনা করতে ঢাকায় এসে দেখা হয়েছিল সামিউল শেখের সাথে। বিয়েটা প্রেমে না হলেও সামিউল শেখ মনে মনে সালমা বেগমকে পছন্দ করে একদম বিয়ের প্রস্তাবই পাঠিয়ে দিয়েছিলেন। পরে অনেক ঝুটঝামেলা পেরিয়ে তাদের সংসার শুরু হয়েছিল। নতুন করে আলাদা এক জীবন শুরু করতে অনেক কষ্ট হয়েছিল সালমা বেগমের, কিন্তু দিন শেষে যখন স্বামী নামক মানুষটার দিকে চোখ তুলে এক পলক তাকাতো, তখনই সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এক মুহূর্তে সালমা বেগমের কাছে নিজের ছেলে তার বৌমাকে তাদেরই প্রতিচ্ছবি মনে হচ্ছে। তিনি রান্নাঘর থেকে গম্ভীর হয়ে ম্যাগাজিন পড়তে থাকা শ্রাবণ আর অপলক দৃষ্টিতে সরল চিত্তে তাকিয়ে থাকা ধারাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আর যাই হোক না কেন, একটা মেয়ের দৃষ্টি বোঝেন তিনি। ধারা হয়তো শ্রাবণকে ভয় পায়, তবে সম্মানও করে। হয়তো শ্রাবণ একটু নরম হলেই ধারা নিজেকে আর গুটিয়ে রাখবে না, সম্ভব হবে না। একটা মেয়ের তো আশ্রয় প্রয়োজন। বাবা মাকে একদম হারালে একটা মেয়ের শেষ আশ্রয় তার স্বামীই হয়, এরপর তা হয় তার সন্তান। আর শ্রাবণের সাথে যে একটা মিষ্টি সংসারে আবদ্ধ হওয়া সম্ভব, ধারাকে দেখেই বুঝেছেন সালমা। না জানি তার ছেলেটার মন কবে একটু গলবে। সামিউল শেখ ম্যাগাজিন টেবিলে রেখে চোখের চশমা ঠেলে একটু হাঁক ছুঁড়লেন। কই গো গিন্নি, তোমার হাতে স্পেশাল নুডলসটা আনো তাড়াতাড়ি, বৌমা তো এসে গেছে। বাবার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণ। বৌমা এসেছে মানে? কেন, শুধু ও এসেছে, সে আসেনি? মুখে বিরক্তির রেখা টেনে শ্রাবণ দাঁত কিরমির করে বলল, বাবা আমিও এসেছি। সামিউল শেখ 2 সেকেন্ডে চোখের পাতা পিটপিট করলেন। কপালে ভাঁজ ফেলে বুঝতে চাইলেন নিজের একমাত্র গুণধর ছেলের অভিব্যক্তি। ছেলেটা কি ঈর্ষা করেছে? এরপর আরেকটু জোরে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, তোমার সোনায় বাঁধানো যক্ষের ধন ছেলেও এসেছে গিন্নি। আমি তো ধন্য হয়ে গেলাম তোমার একমাত্র আদরের ছেলেকে এখানে দেখে। তাড়াতাড়ি নিয়ে এসো। সালমা বেগম হেসে বাটি গোছাতে গোছাতে বললেন, আসছি আসছি। শ্রাবণ এদিকে রাগে ফুঁসতে থাকলো। খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বাড়ির সবাই যেন কোনো কারণ ছাড়া পিচি মেয়েটাকে নিয়ে লাফালাফি করছে, আর তাকে দেখিয়ে দেখিয়ে বেশি আদর সোহাগ করছে। এসবের মানেটা কি? তার আদর্শ বাবা সামিউল শেখ যে ইচ্ছে করে ধারাকে এত আদর করছে তা খুব ভালোই জানে শ্রাবণ। এ বাড়িতেই এখন কেউ পাত্তাই দিচ্ছে না তাকে, তার কোনো দামই নেই। সবাই পিচ্ছির একটা মেয়েকে নিয়ে পাগল হয়ে আছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে সামিউল শেখের পাশে বসা তথাকথিত পিচ্ছি মেয়েটার দিকেই ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণ। কিন্তু সহজ সরল গোলগাল চেহারার ধারার মুখটা দেখে ভ্রু শীতল হলো তার। মেয়েটা একদম অসহায় মুখ করে মাথা নিচু করে রেখেছে সে। হাতের আঙুলগুলো কচলে শক্ত থাকার চেষ্টা করছে। আশ্চর্য, এত কিসের সংকোচন? একটু আগেই তো শ্রাবণের সাথে কত উৎফুল্লতার সাথে কথা বললো। তবে কি ভুল করে অমনভাবে কথা বলেছে? শ্রাবণের এক মুহূর্তের জন্য ধারাকে দেখে মায়া লাগলো। কতই বা বয়স হবে মেয়েটার? 16 কি 17? এমনই হবে। এই বয়সে এসেও এতটা সংকোচ, দ্বিধা, ভয়, অসহায়ত্ব কেন? ছোট থেকে চাচির অত্যাচার সহ্য করেই বোধহয় নিজের দৃঢ়চিত্ত বাজে ভাবে হারিয়ে ফেলেছে মেয়েটা। কিন্তু তারই বা কি করার? এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া শ্রাবণ মেয়েটার জন্য কিছু করতে পারবে না। স্ত্রী হিসেবে তো মানতেই পারবে না, তবে দায়িত্বগুলো মানার চেষ্টা করবে। সালমা বেগম খানিক সময় পরই রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে এলেন। ট্রের উপরে কয়েকটা সাদা সিরামিক বাটি, তার মধ্যে ধোয়া ওঠা নুডলস, সাথে দুটো ছোট পাত্রে সস আর কাঁচা মরিচ ভিনেগার ভেজানো। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে অন্যরকম এক আগ্রহ। এই একসাথে খাওয়ার মুহূর্তটা তার সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। যে টেবিলের এক প্রান্তে ট্রে নামিয়ে রেখে বড় শ্বাস নিলেন সালমা বেগম। এই নুডলস কিন্তু আজকে একটু স্পেশাল, ধারা খাবে বলেই বানালাম। ভেজিটেবল কেটে কেটে হাত ব্যথা হয়ে গেল, তবে ওর মুখে হাসি দেখলেই ঠিক হয়ে যাবে। এই কথা বলেই একবার চোরা চোখে ছেলের মুখের দিকে তাকালেন তিনি। শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেছে, ঠোঁট চেপে ধরে বসে আছে সে। স্পষ্ট বোঝা যাচ্ছে মনে মনে গজগজ করছে। সালমা বেগমও ঠোঁট টিপে হাসলেন। আশ্চর্য, তার ছেলেটা কবে থেকে এমন হিংসুটে হয়ে গেল? এদিকে ধারা একটু চমকে উঠল। তার মুখে লজ্জা আর বিস্ময়ের মিশ্র প্রতিচ্ছবি। সে অভদ্রভাবে বলল, মা আমি বেশি খাবো না, অল্প একটু খাই। সালমা বেগম চোখ পাকিয়ে হেসে বললেন,
একটু না, ঠিকঠাক করে খাবি। খেয়ে না ফেললে আমি কিন্তু রাগ করব। আর খেয়ে বল কেমন হয়েছে। তারপর ধারা সামনে এক বাটি এগিয়ে দিলেন। সামিউল শেখ তখন নুডলস বাটির গন্ধ নিয়ে বললেন, উফ গিন্নি, তুমি যদি এখন রেস্টুরেন্টে কাজ করতে তাহলে সেই রেস্টুরেন্টে আমি রিটায়ার্ড জীবনে কাটিয়ে দিতাম। সালমা হেসে বললেন, তাহলে এখন থেকে রোজের মেনু ঠিক করে ফেলুন মিস্টার শেখ। আর কেবল ঘ্রাণ নিয়ে প্রশংসা করা বাদ দিন, আগে খেয়ে দেখুন। শ্রাবণের রসকসীন মুখ দেখে এবার সালমা হাসি আটকাতে পারলেন না। জোর করে একটা বাটি তার সামনে এগিয়ে দিয়ে বললেন, এমন করে মুখ ঝুলিয়ে রেখেছিস কেন বাপু? তুই কি দিন দিন ছোট বাচ্চা হয়ে যাচ্ছিস? তোর জন্যও তো রেঁধেছি, আজ আর বিরক্ত হবি না। খেয়ে দেখ, সত্যি দারুণ হয়েছে। শ্রাবণ মুখে কিছু না বললেও চামচ হাতে নিল, আর চোখে ধারাকে দেখলো মেয়েটা কি যেন ভাবছে। কেন ওভাবে বাটির দিকে তাকিয়ে আছে? শ্রাবণ ভুকুচকে তাকিয়ে রইল। খানিক চুপ করে থেকে হুট করেই ধারা মিনমিন করে বলে উঠল, এটা এটা খুব গরম। শ্রাবণ নিজের বাটিতে চামচ চালাতে চালাতেই আরেকটু ভ্রু কুচকে তাকালো। সালমা বেগম এবার বললেন, কিছুক্ষণ নাড়তে থাকো মা, ঠান্ডা হয়ে যাবে। আর একটু গরম হলেই খেতে ভালো লাগে। ধারা বাধ্য মেয়ের মতো মাথা নামালো, আর বাটিটাও কোলের কাছে রেখে অপলক তাকিয়ে রইল। শ্রাবণ বিরক্ত হচ্ছে, এভাবে কোলের ওপর বাটি ধরে রাখলে কি ঠান্ডা হবে? সালমা বেগম এবার হুট করেই কিছু একটা মনে করে পাশের বাসার কোনো এক ভাবের মেয়েকে নিয়ে আলোচনা যোগ করা জুড়ে দিলেন স্বামীর সাথে। বেচারা সামিউল শেখও কোনো উপায় না পেয়ে স্ত্রীর পাড়ার কাহিনী শুনতে থাকলেন। অনেকক্ষণ নিজের বাটিতে চামচ চালিয়ে ফু দিয়ে সহনীয় পর্যায়ে নুডলসটাকে আনলো শ্রাবণ। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবা মায়ের দিকে। আপাতত সালমা বেগম বকবক করতে ব্যস্ত, আর সামিউল শেখও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মেকি হেসে কথা শুনছেন। সুযোগ পেল শ্রাবণ, আর চোখে ধারাকে এক পলক দেখে নিয়ে ফট করে ওর কোলের বাটিটা নিচে নিয়ে নিজের হাতের বাটিটা ধারার কোলে এক জায়গায় রেখে দিল। বিষয়টা এত দ্রুত হলো যে কেউ টেরই পেল না, কিন্তু আকস্মিক ঘটনায় ধারা হতবিহ্বল হয়ে নির্বাক ভঙ্গিতে চেয়ে থাকলো শ্রাবণের দিকে। কারণ সেকেন্ডের মধ্যে মেয়েটার হাতে থাকা বাটিটা ছিনিয়ে নিয়ে নিজের বাটি ধরিয়ে দিয়েছে শ্রাবণ এবার ধারার বাটিটা আবারও নিজের বাটির মতো করে চামচ দিয়ে নেড়ে ফট করে খেতে শুরু করলো। এক চামচ খেয়ে ধারার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। ধারা দৃষ্টি দেখেই বুঝলো মেয়েটা অবাক হয়েছে, তবে অবাক হওয়ার মতো কারণ খুঁজে পেল না শ্রাবণ। ধারা গরম নুডলস খেতে পারছে না বলেই তো সে নিজের তার সাথে এক্সচেঞ্জ করলো। এতে অবাক হয়ে থাকার মানে কি? শ্রাবণ আবারও আলোচনায় ব্যস্ত নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে কণ্ঠ খাড়ে নামিয়ে ধারাকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি নায়ক মনে হচ্ছে? ধারা অজান্তেই যন্ত্রের মতো মাথা ওপর নিচ নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শ্রাবণ ভ্রু কুচকাতেই ধারা ফটাফট ডানে বাঁয়ে মাথা নাড়ালো, যার অর্থ জোরালো ভাবে না, কোনোভাবেই না, এ হতেই পারে না। শ্রাবণ কিছুটা থতমত খেয়ে আর একটু সতর্ক কণ্ঠে বলল, হা করে না থেকে চুপচাপ খাও, নুডলস ঠান্ডা করে দিয়েছি। ধারা এরপর এক চামচ নুডলস মুখে দিল। আসলে কিছুটা ঠান্ডা হয়েছে নুডলসটা, খেতেও ভালো লাগছে। শ্রাবণও আর চোখে খেয়াল করলো এবার মেয়েটা খেতে পারছে কিনা। কোনো কোনো কথা নেই কারো মুখে, নীরবতা নেমে এলো কয়েক মুহূর্তের জন্য। এদিকে সালমা বেগম নিজের আলোচনার রীতি টেনে বললেন, পাশের বাসার ভাবি এমন নাটক করছে যেন তার মেয়ে খুব ভালো বর পেয়েছে। ছেলেটাকে তো দেখলাম আমি, এক নাম্বারে ছেঁচড়া, দেখেই টিকটকার মনে হচ্ছে। না আছে গুণ, না আছে আচরণ। এমন ছেলেকে কেউ কিভাবে পছন্দ করে বিয়ে করে ভেবে পায় না বাপু। রিলেশন করে বিয়ে করে বোধহয় উদ্ধার করেছে। সামিউল শেখ টেনে টেনে বললেন, তোমার নিজের ছেলে বোধহয় খুব ভালো। সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় বড় করে বললেন, অবশ্যই, আমার ছেলে তো হীরের টুকরো। ওই ছ্যাঁচড়ার সাথে তুমি কোন সাহসে আমার ছেলের তুলনা করো? হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ। আমার ছেলে মতো ছেলে হয় না। হ্যাঁ। সামিউল শেখ স্ত্রীর যুক্তিতে হার মানলেন। তারপর হঠাৎ ধারাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বৌমা, বলো তো তোমার এই শাশুড়ি ছেলে কেমন? মানে বাহ্যিকভাবে এই গরুকে দেখে তোমার কেমন মনে হয়? ধারা চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ তখন মাথা নিচু গলায় কাশলো, বোঝা যাচ্ছে এবার রেগে উঠবে। শেষমেশ তার বাপ এই মেয়েটার সামনেও তাকে গরু বলল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধারা হেসে ফেললো। এরপর নিজেকে ধাতস্থ করে নরম গলায় বলল, না মানে আমি কিভাবে বলি আমি তো। সামিউল শেখ মাঝপথে থামিয়ে মুখ কুঁচকে বললেন, আহা বলোই না, এক পলকে দেখে তোমার কেমন মনে হয়? শুধু বলো ভালো নাকি খারাপ, এক শব্দে জবাব চাই।
সালমা বেগমও দৃঢ়চিত্তে মাথা নাড়ালেন। তারও জানা চাই। ধারার মনে হলো কেউ তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুড়ে দিয়েছে। চামচ ধরা হাতটাও কাঁপছে এবার। সে ভীত নয়নে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ মুখ নামিয়ে রেখেছে বাটির দিকে। চামচ ধরা হাতটাও আকারণে নুডলসে চালাচ্ছে। সেও আর চোখে একবার ধারার দিকে তাকালো। মেয়েটা কি তাকে খারাপ বলবে? যদি ভুল করেও খারাপ বলে তাহলে নুডলস ঠান্ডা করে দেওয়া বাটিটা ফিরিয়ে নেবে বলে সিদ্ধান্ত নিল শ্রাবণ। সালমা বেগম ভাবলেন ধারা হয়তো খারাপই কিছু বলবে, অথচ সবাইকে অবাক করে দিয়ে ধারা মিনমিন করে বলল, ভালো, উনি ভালো। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। সালমা বেগম আর সামিউল শেখ চোখাচোখি করে হাসলেন। সালমা তো গর্বের সাথে চোখ পাকালেন নিজের স্বামীকে। শ্রাবণ থামলো, চামচ মাঝপথে স্থির। কেন সে জানে না, তবে তার মধ্যে ভালো লাগা কাজ করছে। স্বস্তির শ্বাস ফেলেছে অজান্তে। ধারার মুখে হালকা একটা সরল হাসি, একটা নির্ভেজাল প্রশংসা, যেন কোনো প্রত্যাশা নেই, কেবল যা দেখেছে তাই বলেছে। শ্রাবণের সাথে এবার চোখে চোখ পড়ল ধারার। কয়েক সেকেন্ডের জন্য সেই অপালক দৃষ্টির ভেতর যেন কিছু একটা নড়ে উঠল তার ভেতরে। তারপরে সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার গলায় এবার কোনো বিরক্তি ছিল না, শুধু এক টুকরো নরম দীর্ঘশ্বাস। সালমা বেগম এবার হুট করে ধারার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে মাশাল্লাহ, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি ধারাকে এত সুন্দর লাগছে। হ্যাঁ রে শ্রাবণ, তুই এসব ড্রেস আরো কয়েকটা এনে দিস তো, তোর পছন্দ আছে বলতে হবে। নুডলস খেতে থাকা ধারা এবার কেসে উঠল। শুধু তারই নয়, বেচারা শ্রাবণেরও বিষম লেগে বাজে অবস্থা। শোচনীয় পরিস্থিতি, আজব কারবার। আজ কি সবার বিষম লাগার রোগ হলো নাকি? একসাথে দুজনকে বিষম লেগে কাশতে রেখে কোনো মতে হাসি আটকে রাখলেন সামিউল শেখ। শ্রাবণও অবাক হয়েছে ধারাকেও কাশতে দেখে। সে কোনো মতে বুকে হাত দিয়ে পানি খেলো। ধারাও শ্রাবণের দেখা দেখে পানি খেলো। তবে অবাক হয়েছে মেয়েটা, কারণ সে আসলে জানতো না যে শ্রাবণ তার জন্য জামাগুলো কিনে এনেছে। লোকটা তার জন্য জামা কিনেছে, বিষয়টা হুট করে শুনে বুঝে নিতে পারেনি ধারা, কারণ ড্রেসগুলো আসলেই খুব সুন্দর। অবস্থা স্বাভাবিক করতে সামিউল শেখ কিছু একটা করার ভঙ্গিতে বলে উঠল, ও ভালো কথা, শ্রাবণ শোন, আগামী 7 দিন তোর আর অফিসে যেতে হবে না। কয়েকদিন আগে এই কথা শুনলে শ্রাবণ খুশিতে লুঙ্গি ডান্স দিত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন বাইরে না গিয়ে বাড়িতে থাকা মানে পিচ্ছি মেয়েটার আশেপাশে থাকা। মেয়েটাকে চোখের সামনে দেখলেই অস্বস্তি হচ্ছে শ্রাবণের। তাই ভ্রু কুঁচকে বললেন, কিন্তু কেন? আমি মোটেই বাড়িতে বসে থাকবো না বাবা। সামিউল শেখ এক গ্লাস পানি খেয়ে বললেন, কথাটা শেষ করতে দাও। আমি বলেছি অফিসে যাবে না, কিন্তু বাড়িতে বসে থাকবে তা তো বলিনি বাপ। ধারাও এবার উৎসুক হয়ে নুডলস চিবোতে চিবোতে তাকালো সবার দিকে। ব্যাপারটা সেও বুঝতে আগ্রহী। শ্রাবণ ভ্রু কুঁচকে জানতে চাইলো, তাহলে? সামিউল শেখ এবার সালমা বেগমের দিকে তাকিয়ে বলেন, ধারা চাচা করিম সাহেব কল করেছিল। গ্রামে নাকি রীতিনীতি আছে যে বিয়ের পর জামাই গিয়ে 7 দিন শ্বশুরবাড়িতে বউ সহ থেকে আসে। তো তাই কালকে শ্রাবণকে আর বৌমাকে মোহনপুর পাঠিয়ে দেব। ধারার ফুফুও নাকি এসেছে, তাই দেখা করে আসুক। মাথায় বজ্রপাত পড়ল শ্রাবণের। পাগল নাকি সে? গিয়ে গ্রামে 7 দিন থাকবে, তাও আবার ওই মেয়েটার সাথে? কখনো না, অসম্ভব। শ্রাবণের ভ্যাবাচেকা খাওয়া দৃষ্টি দেখেই সামিউল শেখ যা বুঝার বুঝলেন, তাই কঠোরভাবে বললেন, শোনো শ্রাবণ, সবকিছুর একটা নিয়ম আছে। বিয়ে যেহেতু হয়েছে, এখন না গেলে মানুষজন খারাপ বলবে। গ্রামের সবাই জামাই বউকে দেখতে আসবে, এমনিতে তোমাদের বউ ভাতের অনুষ্ঠান হয়নি। আর তাছাড়া ধারাও একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আবার কবে যে যেতে পারে তা তো জানা নেই। শ্রাবণ এবার রেগে গিয়ে সজোরে বলল, কিন্তু বাবা আমি যেতে পারবো না, শুধু ওকে পাঠিয়ে দাও। আমাকে কেন যেতে হবে? এসব ঝামেলা আমি নিতে পারবো না। আর তাছাড়া গ্রামে থাকতে আমার অসুবিধা হয়। কেমন অজপাড়া গায়ে আমি 7 দিন আমি থাকতে পারবো না। ধারা হাতের বাটিটা আবারও কোলে নামিয়ে রাখলো। সামিউল শেখ এবার গম্ভীর হয়ে গেলেন। চশমা খুলে ধীরে ধীরে টেবিলে রাখলেন। চোখের দৃষ্টিটা একেবারে স্থির। ছেলের চোখে চোখ রেখে বললেন, শ্রাবণ, আমি তোমাকে কোনোদিন জোর করিনি। তোমাকে নিজের মতো বড় হতে দিয়েছি, সিদ্ধান্ত নিতে দিয়েছি, কিন্তু একটা বয়সে এসে মানুষকে কিছু দায়িত্ব নিতেই হয়। তোমার বাবা মা জীবিত আছে, তোমার জন্য সব করে। তুমি চাইলে ঘাড় ঘুরিয়ে চলে যেতে পারো, কিন্তু ধারা, ওর তো আর কেউ নেই। আমরা ছাড়া ওর দুনিয়ায় এখন আর কেউ নেই। ওর চাচার বাড়িটাই এখন ওর বাপের বাড়ি হলেও ওখানে আর কখনো থাকবে না। একটু থেমে ধরা গলায় বললেন তিনি,
আর তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে পারিস না 7 দিন? কিসের এত আপত্তি বলতো? সারা জীবন তো থাকতে বলছি না। শ্রাবণ জোরে শ্বাস নিয়ে বলল, বাবা তুমি জানোই না ওখানে গেলে মানুষজন কত প্রশ্ন করবে, ওর সাথে স্ত্রীর মতো আচরণ করতে হবে। আমি নিজেই মানতে পারি না, একঘেয়েমি লাগে সব। আমি কোথাও আটকে থাকতে পারবো না। সালমা বেগম এবার হালকা রাগের গলায় বললেন, তুই আটকে থাকবি না বলেই কি মেয়েটা সারা জীবন গুটিয়ে থাকবে? একদিন হলো বিয়ে হয়েছে, একটা মেয়ের স্বাভাবিক হতে একটু সময় লাগে না? শুধু নিজের কথা ভেবে কথা বলিস না শ্রাবণ। শ্রাবণ বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আমি ওসব বুঝি না মা, আমি পরিষ্কার বলছি আমি ওই নাটকগুলোতে নেই। যদি যেতে হয় ও যাক, আমি যাব না। এবার সামিউল শেখ ধৈর্য হারিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, তুই যাবি, কারণ তোর যাওয়া দরকার। এটা শুধু একটা রীতি না, মানুষের মুখ বন্ধ রাখার জন্য না। একটা মেয়ে তোকে নিজের স্বামী বলে মানুষ মানুক আর নাই মানুক সম্মান করেছে, তাই তুই তার পাশে দাঁড়াবি না? তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না, আর গ্রামে যারা আছে তারা তোকে দেখে ধারার মর্যাদা বুঝবে। এবার তিনি নিচু গলায় বললেন, মামারা একটা মেয়ে, ওর জীবনটা তোকে দিয়েই নতুন করে শুরু হয়েছে, আর তুই 7 দিনের জন্য ওর পাশে দাঁড়াতে পারবি না? এই কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকলো, মনে মনে অজুহাত খুঁজলো। তারপর ধীরে ধীরে বলল, বাবা আমি তো অফিসের কাজ, মানে মিটিং। সালমা বেগম চোখ পাকিয়ে বলেন, অফিসে তো যাচ্ছ না, অফিসই তো বলেছে রেস্ট নাও, এখন তুমি আবার অফিসের অজুহাত দিচ্ছ? তোমার মতো ছেলে কি এমন কাজ করে যে অফিসে না গেলে কোম্পানি বন্ধ হয়ে যাবে? তোমার ছোট আব্বু আছে তো? শ্রাবণ এবার গলা চড়িয়ে বলল, আচ্ছা তো ধরো আমি অসুস্থ হয়ে পড়ি, তখন কি হবে? ওই গায়ের মধ্যে গেলে সর্দি জ্বর লেগে যায় আমার। সামিউল শেখ ঠান্ডা গলায় হেসে বললেন, তাহলে তো একদমই যেতেই হবে। ওখানে পাকা ঘর, ফ্যান আছে, খাবার আছে। এখনকার গ্রাম আগের মতো না। তুই যদি জ্বরেও পড়িস, ধারা তোকে দেখে রাখবে। নতুন বউয়ের একটু অভিজ্ঞতা হোক। ধারা এতক্ষণ চুপচাপ বসেছিল, মাথা নিচু করে কথাগুলো শুনছিল। মন খারাপ লাগছে ওর, শুধু শুধু তার জন্য একটা মানুষকে এত বিরক্ত হতে হচ্ছে। বিষয়টা খুবই কষ্ট দিচ্ছে ওকে। অজান্তেই কান্না পেল তার এই জীবনে। সারা জীবনই কারো না কারো বোঝা হয়ে থেকেছে, আজও বোঝা হয়ে থাকতে হচ্ছে। তবে এটাও ঠিক, ধারা বাড়িতে যেতে ইচ্ছে করছে। ও বাড়িতে তার ছোট ছোট দুটো চাচাতো ভাই বোন আছে, ছোটবেলার খেলার সাথী একমাত্র বান্ধবী জান্নাতি আছে। তাদেরকেও দেখতে খুব ইচ্ছে হচ্ছে ধারার, কিন্তু এই মানুষটাকে বিরক্ত করতে মন চাইলো না। এবার হঠাৎ করেই ধারা মাথা তুলে একটু দ্বিধাভরা গলায় মিনমিন করে বলল, "আহ, বাবা আমি একা যেতে পারবো। আপনাদের কোনো সমস্যা হলে শুধু আমায় গাড়িতে উঠিয়ে দিলেই হবে।" সালমা শেখ শুকনো ঢোক গিললেন। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছেন তিনি। নিশ্চয়ই শ্রাবণের ব্যবহারে কষ্ট পেয়েছে। সামিউল শেখ সঙ্গে সঙ্গে গলা চড়িয়ে বললেন, না বৌমা, তুমি একা যাবে না। জামাই ছাড়া কেউ মেয়েকে একা পাঠায় না। আর ও শুধু জামাই না, ও তো তোমার স্বামী, অভিভাবক। ধারা মাথা নামালো। শ্রাবণ দাঁড়িয়ে থেকে আর কোনো কথা খুঁজে পেল না। অজুহাত ফুরিয়েছে, মুখে বিরক্তি থাকলেও সে বুঝেছে এবার আর না বলার সুযোগ নেই। সে একটানা তাকিয়ে রইল কিছুক্ষণ সবার দিকে, তারপর মুখের কোণে ঠোঁট কামড়ে ধীরে গলায় বলল, ঠিক আছে যাব, কিন্তু আগেই বলে রাখছি আমি কোনো নাটক করতে পারবো না। কথা কম বলবো, কারোর সাথে মিশবো না। সামিউল শেখ হেসে বললেন, তাই করেই এসো। তাহলে তোর মুখ দেখে কেউ আসবেও না, সবাই তো আসবে তোর বউকে দেখতে। শ্রাবণ এবার থতমত খেয়ে চুপ করে গেল। ধারার আর ভালো লাগছে না, সত্যি খুব কষ্ট হচ্ছে। এভাবে মানুষটাকে বিরক্ত করতেও মন চাইছে না ওর। মনে মনে চিন্তায় পড়ে গেল ধারা। চাচি কি লোকটার সাথে ভালো ব্যবহার করবে, ঠিকঠাক আপ্যায়ন করবে তো? ধারা চিন্তা যেন থামতেই চায় না। শ্রাবণের মুখের প্রতিটি ভাঁজ, তার বিরক্ত গলা, চোখ সরিয়ে নেওয়া, সবকিছু এত তীক্ষ্ণভাবে গেঁথে গেছে ওর মনে যে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে উঠছে। এমন নয় যে সে কিছু আশা করে, একটুও না, বরং এতটা অপ্রত্যাশা আর অবহেলা দেখে সে পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠছে। সব সময় তো আমি অপ্রয়োজনীয়, আজও ব্যতিক্রম কি? ভেতরে একটা কষ্টের ঢেউ বয়ে যাচ্ছে ধারার। সালমা বেগম সবই বুঝলেন। একটু পর তিনি ওর পাশে এসে বসে ওর মাথায় হাত রাখলেন। শান্ত কণ্ঠে কানের কাছে গিয়ে বললেন, মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ রাগী স্বভাবের ছেলে, কিন্তু খারাপ না, সময় লাগবে শুধু। আর তুই তো তোর চাচাতো ভাই বোনদের দেখতে পাবি। জান্নাতি তোকে দেখে কত খুশি হবে রে, জানিস? তোকে দেখে ওর মুখে হাসি ফুটবে, একটু আনন্দ করে আসবি। ধারা কেবল মাথা ঝাঁকিয়ে হুম বলল, গলা দিয়ে কোনো শব্দ এলো না তার। তখন সামিউল শেখ আবার বলেন,
আর তোর সেই চাচিকে নিয়েও চিন্তা করিস না, আমি নিজে কথা বলেছি করিম ভাইয়ের সাথে, ওর মুখ যেন তিতা না হয় সেটার খেয়াল রাখবে সবাই। আর তুই চিন্তা করিস না, আমি প্রতিদিন ফোন করে তোর খোঁজ নেব। ধারা একটু কৃতজ্ঞ চোখে তাকালো, যদিও ওর মনে মনে ভীষণ চিন্তায় পড়েছে সে। সালমা বেগম আবার বললেন, আর শোন, তোরা যাওয়ার আগে আমি ধারার জন্য একটা শাড়ি আর একটা হালকা লাল বা গোলাপি কামিজ কিনে আনবো। বৌমা তো একটু আধটু সেজে গুজে থাকলে গ্রামে সবাই খুশি হবে। শ্রাবণ এবার হঠাৎ বলে উঠল, মা, ওই বাড়ি এখনো কি সেই খুপড়ি ঘরেই, মাটির ঘর? বিদ্যুৎ তো আসে? সামিউল শেখ এক হাতে চশমা তুলতে তুলতে বললেন, 7 বছর আগের গ্রাম আর এখনকার গ্রাম এক না শ্রাবণ। ঘর পাকা হয়েছে, বিদ্যুৎ আছে, এখন মোটামুটি একটা বাথরুম বানানো হয়েছে, কষ্ট হবে না তোর। আর তোর সেই ছোটবেলার বন্ধু সাদিক, ওর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। শ্রাবণ মুখ ঘুরিয়ে জানলার বাইরের দিকে তাকালো। ধরা পড়ে গেছে, তার যুক্তিগুলো একে একে ভেঙে পড়ছে, সব অজুহাত ফুরিয়ে গেছে, সে আর কিছু বলল না। এদিকে ধারা আবার একটু গুটিয়ে গেল নিজের ভেতরে। তখনই তাহলে কানে যেতে হবে। চোখ বুজে জান্নাতের মুখটা মনে করার চেষ্টা করলো সে। সেই ছোটবেলার কোলাহল, পুকুর পাড়ে বসে গল্প করা, তাল গাছের নিচে পাতা বিছিয়ে খাবার খাওয়া, সব স্মৃতি হঠাৎ খুব কাছের হয়ে উঠল। মনে মনে ভাবলো, শুধু একটাই অনুরোধ আল্লাহর কাছে, কেউ যেন ওনাকে আবার অপমান করতে না পারে। ওনাকে আমি কষ্ট দিতে চাই না। তারপর খুব ধীরে নুডলসের শেষ চামচটা মুখে নিল। রাত জাগার অভ্যেস নেই শ্রাবণের, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। খুব ভোরে উঠতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তবে কোনো একটা বিশেষ কারণে আজ শ্রাবণ রাত জেগে ল্যাপটপ নিয়ে বসে আছে। আগামীকালকে মেয়েটাকে নিয়ে গ্রামে যেতে হবে ভাবতে বিরক্ত লাগছে। আবার গ্রামে সাদিক আছে, শ্রাবণের ছোটবেলার বন্ধু ধারাকে নিয়ে তার সামনেও দাঁড়াতে হবে। এসবের ভাবনাতেই আজ অনেক রাত হলেও চোখের পাতা এক করতে পারেনি শ্রাবণ। একটু পর হঠাৎ করে শ্রাবণের বদ্ধ দরজায় কড়া নাড়ল কেউ। এত রাতে সালমা বেগম ছাড়া শ্রাবণের ঘরে কেউ আসে না, এটা জানে শ্রাবণ। তাই কোনো কিছু না ভেবেই হাতের ফাইল নিয়ে দেখতে দেখতেই দরজা খুলে দিল। কিন্তু দরজার সামনে দাঁড়ানো ধারাকে দেখে চমক খেলো। হাতে থাকা ফাইলটা ফসকে যাচ্ছিল কোনো মতে। নিজেকে সামনে শ্রাবণ ভ্রুকুচকে বলল, তুমি? ঠোঁট কামড়ে মাথা নিচু করলো ধারা। হাত দুটো পেটের কাছে রেখে কসলাতে কসলাতে বলল, একটা কথা ছিল আপনার সাথে। চোখ সরু করে তাকালো শ্রাবণ। ধারার চোখে মুখে ভয়, দ্বিধা, আতঙ্ক সবই দেখতে পাচ্ছে ও। আশ্চর্য, এত ভয় পেলে সামনে আসারই বা দরকারটা কি? আর এত রাতে এখানে আসলোই বা কেন? ধারাকে দেখে সত্যি অবাক হচ্ছে শ্রাবণ, কিন্তু নিজের অভিব্যক্তি লুকিয়ে গলা খাকারি দিয়ে বলল, ঘরের ভেতরে আসবে? নিতান্তই না বললেই নয়, বলেছে শ্রাবণ। ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকতে বলাটাও একটা সৌজন্যের মধ্যে পড়ে। তবে ধারা দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে বলি। শ্রাবণ হাতে থাকা ফাইলটা বিছানার দিকে ছুঁড়ে মেরে 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে বলল, বলো। ধারা হুট করে শ্রাবণের চোখের দিকে তাকালো। ঢোক গেল শ্রাবণ। মেয়েটা এমন দৃষ্টি দিচ্ছে কেন? কিছু বোঝাতে চাচ্ছে নাকি? শ্রাবণ এক মুহূর্তের জন্য আবিষ্কারও করে ফেললো মেয়েটার চোখ দুটো মারাত্মক সুন্দর, যেন আগুনের আঁচ আসছে, এতটাই তীক্ষ্ণ। তাহলে একটু কাজল দিলেই মনে হয় আকর্ষণের তোপে আর তাকানোই যাবে না। শ্রাবণ নিজের ভাবনাতে কেসে উঠল। ধারা এবার মিষ্টি হেসে বলতে শুরু করলো, আমি জানি আপনি গ্রামে যেতে বিরক্ত হচ্ছেন, আমি এটাও জানি আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না, কষ্ট হবে আপনার। তাই ভাবছি আপনি শুধু আমায় গ্রামে পৌঁছে দিয়ে ফিরে আসলেও পারেন। তারপর আমি 7 দিন পর একা একাই ফিরে আসতে পারবো। তাহলে আপনাকেও রাতও থাকতে হবে না, নিয়মও রক্ষা হবে। শ্রাবণ স্তব্ধ হয়ে গেল। ধারার এমন সংবেদনশীল প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না সে। তখন তার ধারণা ছিল মেয়েটা নিশ্চয় কোনো বায়না নিয়ে এসেছে, হয়তো গ্রামে যাওয়ার সময় নিয়ে কিছু বলবে, কিংবা সালমা বেগমের কথায় প্রভাবিত হয়ে কোনো আবেগী কিছু বলবে। কিন্তু না, ধারা তার ঠিক উল্টোটা করলো। মেয়েটা আবারও নিজেকে সরিয়ে রাখলো, আবারও নিজের অসুবিধাটাকে গিলে ফেলে শ্রাবণের স্বস্তি তাকে বড় করে দেখলো। এক মুহূর্তের জন্য শ্রাবণ তার চোখ সরাতে পারল না ধারার মুখ থেকে। একটা মেয়ের চোখে এতটা নরম, কিন্তু এতটা মাটি হয়ে যাওয়ার মতো উদারতা। কিছুটা লজ্জা হলো ওর নিজের ব্যবহারের কথা ভেবে, কিন্তু সে তো নিজের প্রতিজ্ঞায় বাঁধা। এই সম্পর্ক সে মানেনি, মানতে চাইও না। নিজের মনে এর ব্যথায় সে এখনো ঘটতে দিতে চায় না।
তবুও এবার কণ্ঠটা আর আগের মতো রুক্ষ হলো না, গলায় এক ধরনের ক্লান্তি আর একটুখানি সহানুভূতি মিশিয়ে বলল, তুমি এভাবে বারবার নিজেকে হীন করে দিচ্ছ কেন? আমি কি তোমায় এ বিষয়ে কিছু বলেছি? তোমারও তো কিছু চাওয়া থাকতে পারে, কিছু বলার। একটা মানুষ যদি চুপচাপ সব সহ্য করে তাহলে মানুষ ধরে নেয় তার অনুভব নেই। ধারা চমকে তাকালো শ্রাবণের মুখের দিকে। এই প্রথমবার হয়তো সে শ্রাবণের গলায় কোনো অদ্ভুত উষ্ণতা টের পেল। শ্রাবণ এবার চোখ সরিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে বলল, তুমি গ্রামে যাবে? ইটস ওকে, আমি নিয়ে যাচ্ছি। 7 দিন থাকবো, যা নিয়ম তাই হবে। তোমার জন্য না, আমি আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য। আর তুমি এইসব প্রস্তাব আর দিও না, নিজের জায়গাটাকে ছোট করো না। আর সবচেয়ে বড় কথা, আমি বাবাকে কথা দিয়েছি মানিয়ে থাকতে পারবো। তোমায় রেখে এলে তুমি তো একা ফিরে আসতেও পারবে না। ধারা প্রথম কথাগুলো শুনলেও শেষ কথাটাই উৎফুল্লিত স্বরে বলে উঠল, না না, আমি পারবো। ভ্রু কুচকালো শ্রাবণ। কি পারবে? ধারা মিনমিন করে বলল, একা একা ফিরে আসতে পারবো। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে জোরালো কণ্ঠে বলল, এখান থেকে মোহনপুর প্রায় 100 কিলোমিটার রাস্তা। বাসে করে এত লম্বা জার্নি একা করতে পারবে? কে বলেছে? জীবনে করছো? ধারা মাথা দুদিকে নেড়ে না বোঝালো। শ্রাবণ ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলল। পিচ্ছি মানুষ, পিচ্ছির মতো থাকো, এসব বিষয়ে কথা বলতে হবে না। আমি যাব, আর আমি থাকবো। তুমি কি আমায় এতটা অপদার্থ মনে করো নাকি? আই ক্যান ডু ইট। গিয়ে ব্যাগ গোছাও, সকালের দিকে বের হব। ধারা ঠোঁটে আস্তে আস্তে ফুটে উঠল একটা অবাক ধন্য লাজুক হাসি। সে আস্তে করে বলল, ধন্যবাদ, আমি শুধু এটুকু বলার জন্য এসেছিলাম। আর হ্যাঁ, আপনি কাজ করুন, আমি যাচ্ছি। শ্রাবণ এবার ভ্রু কুঁচকে বলল, এতটুকু? এত রাতে এসেছিলে আর এতটুকুই বলবে? ধারা একটু ইতস্তত করে তারপর নিচু গলায় বলল, 1 কাপ চা বানিয়েছিলাম। আপনি তো রাত জেগে আছেন, তাই ভাবলাম। শ্রাবণের চোখ এবার একটুখানি বিস্ময়ে বড় হয়ে গেল। এইসব কি নিজে থেকে করেছে নাকি কেউ বুদ্ধি দিয়েছে ভেবে পেল না শ্রাবণ। সে কিছু না বলে খানিকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর ধীরে গলায় বলল, চাই নিছ? ধারা ঠোঁট চেপে মাথা নেড়ে বলল, বাইরে রাখা আছে, চাইলে নিয়ে আসি। শ্রাবণ এবার আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, না থাক, আমি নিজেই আসছি বাইরে। শ্রাবণ মোটেই চা খায় না, কফি খেয়ে অভ্যস্ত সে। চা দেখলেই গা গুলিয়ে ওঠে। তবে কেন যে ধারা চা বানিয়েছে শুনে খেতে চাইলো কে জানে। সে তো চাইলেই বলতে পারতো আমি চা খাই না, তবুও বলল না কেন? কেন? এই কেনর উত্তর শ্রাবণও খুঁজে পেল না, তবে বলতে ইচ্ছে করছিল না।